উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স এই কালেকশনের ঠিক গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয় যে কবিতাটিকে আজ আমরা সেটার গভীরে ডুব দেব। মানে এটা শুধু একটা কবিতা না, এটা আসলে ব্লেকের যে জটিল দর্শন তার একটা সহজ চাবিকাঠির মতো। আচ্ছা, একটা প্রশ্ন করি। আনন্দ বা সারল্যের মতো একটা গভীর অনুভূতিকে কিভাবে শব্দে লেখা যায়? এটা কি আদৌ সম্ভব? ভাবুন তো একবার। ঠিক এই অসম্ভব কঠিন চ্যালেঞ্জটাই নিয়েছিলেন কবি উইলিয়াম ব্লেক। চলুন আজ আমরা দেখব তিনি কিভাবে এর মুখোমুখি হয়েছিলেন। তো কবিতাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে ব্লেকের দুটো দুনিয়ার সাথে পরিচিত হতে হবে। এই দুটো জগৎ কি? চলুন সেখানেই আগে ঢোকা যাক। চলুন একটু টাইম ট্রাভেল করে পিছনে যাই, একদম ১৮ শতকের শেষের দিকে। সেই সময়টায় উইলিয়াম ব্লেক কিন্তু শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি আর্টিস্ট। আর তিনি মানুষের আত্মার দুটো একেবারে বিপরীত দিক নিয়ে এমন কিছু লিখেছিলেন যা তার নিজের সময় থেকে অনেক অনেক এগিয়ে ছিল। তো ব্লেকের এই দুটো জগৎ আসলে কি? এগুলো হলো দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি। একদিকে আছে সংস অফ ইনোসেন্স, এখানে দুনিয়াটাকে দেখা হচ্ছে একটা বাচ্চার চোখে, সবকিছুতে শুধু আনন্দ আর বিশ্বাস। আর ঠিক তার উল্টো দিকে আছে সংস অফ এক্সপিরিয়েন্স, যেটা আমাদের দেখায় ওই সারল্যটা হারিয়ে যাওয়ার পর পৃথিবীর কঠিন কর্কশ বাস্তবতা। আচ্ছা, এই দুটো জগৎ তো বুঝলাম। এবার চলুন সরাসরি মূল কবিতায় ঢুকে পড়ি। শুনব এক বংশীবাদকের অদ্ভুত রহস্যময় এক গল্প, যেখানে তার সাথে দেখা হয় এক ঐশ্বরিক শিশুর। এক মুহূর্তের জন্য শুধু কল্পনা করুন, একটা বনো উপত্যকা, আর সেখানে এক বংশীবাদক আপন মনে বাঁশি বাজাচ্ছে। তার সুরটা যেন প্রকৃতির সাথে একদম মিশে যাচ্ছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কোত্থেকে যেন মেঘের ওপর থেকে ভেসে আসে একটা শিশুর গলা। সে ওই বংশীবাদককে কি বলে জানেন? সে বলে একটা মেষ শাবককে নিয়ে একটা গান বাঁশিতে বাজাতে। বংশীবাদক তো বাজানো শুরু করে, আর তার সুরে এতটাই জাদু ছিল যে মেঘের ওপরের ওই বাচ্চাটা প্রথমে গভীর আবেগে আর তারপর খুশিতে কেঁদেই ফেলে। সুরটা যেন সোজা ওর হৃদয়ে ছুঁয়ে গেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওই বাচ্চাটার দাবি কিন্তু এখানেই শেষ হয় না। প্রথমে সে শুধু সুরটা শুনতে চেয়েছিল, তারপর সে বলে না, এবার এটাকে গান হিসেবে গাইতে হবে, মানে কথা দিয়ে। আর শেষে সে কি বলে জানেন? বলে এই গানটাকে লিখে ফেলতে হবে, যাতে এটা চিরকালের জন্য থেকে যায়। আর বাচ্চাটার শেষ নির্দেশটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বলে এই খুশির গানগুলো যেন হারিয়ে না যায়, এগুলোকে একটা বইয়ের মধ্যে লিখে রাখতে হবে, যাতে সবাই পড়তে পারে। এটা ছিল এক কথায় শিল্পকে অমর করে রাখার জন্য একটা ঐশ্বরিক নির্দেশ। বাচ্চাটা তো এরপর উধাও হয়ে যায়। কিন্তু বংশীবাদক আর আগের মতো সাধারণ বংশীবাদক থাকে না। সে তখন প্রকৃতি থেকেই লেখার জিনিসপত্র জোগাড় করে, একটা ফাঁপা নল খাগড়াকে কলম বানিয়ে নেয়, আর ওই স্বর্গীয় অনুপ্রেরণা থেকেই জন্ম নেয় সংস অফ ইনোসেন্স, মানে সারল্যের গান। গল্পটা শুনতে তো খুব সহজ সরল লাগছে, তাই না? কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক গভীর মানে। চলুন এবার আমরা সেই প্রতীকী অর্থগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এই কবিতায় যে বাচ্চাটাকে আমরা দেখছি, ও কিন্তু শুধু একটা বাচ্চা না, ও আসলে পিওর ইনোসেন্স বা বিশুদ্ধ সারল্য আর আনন্দের একটা প্রতীক। সে যেন এটাই মনে করিয়ে দেয় যে দুনিয়ার এত সব জটিলতার মধ্যেও ভালো কিছু খুঁজে পাওয়ার আশাটা সবসময় থাকে। আর মেষশাবক, এখানে ব্লেক একটা খুবই পাওয়ারফুল সিম্বল ব্যবহার করেছেন। খ্রিস্ট ধর্মে মেষশাবক বা ল্যাম্ব অফ গড যিশুর প্রতীক, মানে কোমলতা, আত্মত্যাগ আর আশার প্রতীক। তাই গানটা শুধু খুশির গান না, এর মধ্যে একটা পবিত্রতার ছোঁয়াও আছে। তাহলে পুরো কবিতাটার কোর আইডিয়াটা কি দাঁড়ালো? প্রথমত, ইনোসেন্স বা সারল্য, যেটা শুধু ছেলেমানুষই নয় বরং একটা গভীর বিশ্বাস। আর দ্বিতীয়ত, শিল্পের অসাধারণ শক্তি। এখানে গান বা কবিতা শুধুই এন্টারটেনমেন্ট না, এটা আনন্দ আর আশাকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পৌঁছে দেবার একটা মাধ্যম। তো সব মিলিয়ে এই কবিতার মাধ্যমে ব্লেক শেষ পর্যন্ত কি বলতে চেয়েছিলেন? চলুন একদম শেষ ধাপে গিয়ে সেটাই বুঝে নেওয়া যাক। কবিতার একেবারে শেষের এই লাইনগুলোই কিন্তু সব পরিষ্কার করে দেয়। বংশীবাদক মানে কবি নিজে তার এই আনন্দের গানগুলো একটা কারণেই লিখেছিলেন, যেন প্রত্যেকটা বাচ্চা এগুলো শুনে আনন্দ পায়।
তার মানে এই কবিতাটা আসলে উইলিয়াম ব্লেকের একটা মিশন স্টেটমেন্টের মতো। তিনি চেয়েছিলেন শিল্পের শক্তি দিয়ে সারল্যের ওই পবিত্র অনুভূতিটাকে ক্যাপচার করে রাখতে, অমর করে রাখতে, যেটা হয়তো সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলি। আর এটাই ছিল সংস অফ ইনোসেন্সের আসল উদ্দেশ্য। ব্লেক তো তার সময়ের জন্য আনন্দের গান লিখেছিলেন, কিন্তু এখন প্রশ্নটা হলো, আজকের এই জটিল দুনিয়ায় আমাদের জন্য কোন আনন্দের গান লেখাটা সবচেয়ে বেশি দরকারি? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই নিজের মতো করে খুঁজে নিতে হবে।